এ কি অবস্থা করলে কিং? বলতে বলতে ভিতরে আসলো রন খান। দেখে মনে হচ্ছে একটু আগে বড় কোনো ঝড় বয়ে গেল। পুরো ঘর তছনছ হয়ে আছে। সাধারণত কিং তার চাচা রন খানের বাসায় থাকে না, নিজের ফ্ল্যাটে বেশি থাকে। গত দুদিন ভাতিজার কোনো খোঁজ না পাওয়ায় আজ ফ্ল্যাট এসে এমন বিধ্বস্ত অবস্থা দেখে চরম অবাক হলো। গত দুদিন তোমার কোনো খোঁজ নেই, আর এমন হাল কি করে হলো তোমার? ওর এত বড় সাহস আমার গায়ে হাত তুলেছে, আমার গায়ে, এই কিং খানের গায়ে। তোমার গায়ে হাত তুলেছে মানে কে? তুমি না আদিয়ার সাথে দেখা করতে গেলে আদিয়া তুলেছে হাত? রণ যেন আকাশ ছোঁয়া আশ্চর্য হলো কিং খানের গায়ে আদিয়া হাত তুলেছে ভেবে। ওর এত সাহস হয় কি করে? ও কি আমার পরিচয় জানে না? আমি কিং খান, খান গ্রুপের মালিক। ওই লন্ডন শহরে সেই মাফিয়া কে কে, যার নাম শুনে পুরো শহর থর 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 করে কাঁপে। আজ পর্যন্ত যার টিকিটিও কেউ ছুতে পারেনি। পুলিশ সে কিং খানের গায়ে হাত তোলা স্পর্ধা দেখায় কি করে? তুমি রাজা, সামান্য এক মেয়ের জন্য এমন উতাল সাগরের মতো চটপট করছো কেন? শত নারী তোমার সঙ্গ দেয় নিত্য নতুন, সেখানে এক নারীর জন্য এমন পাগলামি তোমার বেমানান লাগে কিং? শত নারীর সঙ্গ পেয়েছে এই কিং, কিন্তু সে আদিয়াকেই চায়, ওই এক নারীকেই চায়। আর তা মৃত্যুর আগ পর্যন্ত এক নারীতেই আসক্ত হতে চায়। আমি এসেছি তোমাকে জানাতে, আদিয়া ওর স্বামীর সাথে আজ বিকেলে চট্টগ্রাম চলে গেছে। স্বামী শব্দ কানে যেতে সামনের রক্ষিত অবস্থায় দাঁড়ানো কাচের বড় ফুলদানিকে লাথি মেরে ভেঙে টুকরো টুকরো করে দিল কিং, চিৎকার দিয়ে বলে। স্বামী মাই ফুট! ওই ছেলে শুধু বডিগার্ড, এর বাইরে কিচ্ছু না। পুরো দেশ জানে বডিগার্ড হয়, কেউ জানবে না কখনো, কোনোদিনও না। রণ অবাক হলো, তাহলে কিং এটাও জানে না সৌরভ আর আদিয়ার বিয়ের খবর পুরো দেশ জেনে গেছে যে? আদিয়ার দুটো বাচ্চা আছে শুনলাম, আমি ভাবছি ফেস মিডিয়া ডেকে খবর গরম করে দেব। কি বলো তুমি? রনের কথা শেষ হওয়ার আগে মেঝেতে বসে থাকা কিং খ্যাপা ষাঁড়ের মতো দৌড়ে এসে গলা টিপে ধরল রন খানের। এত জোরে ধরায় শ্বাস নিতে কষ্ট হচ্ছে রনের। নিজেকে ছাড়ানোর চেষ্টা করেও যেন পারছেন না। বয়সের সাথে শরীর একটু দুর্বল হলেও এখন ইয়াং এর খাতায় রন বারবার নিজের নাম লিখে এসেছে। সেখানে তার হাঁটু বয়সী ভাতিজার জিম করা দেহের শক্তির সাথে যেন পেরে উঠছে না, অবশ্যই ওঠার কথাও না। হিসিয়ে কিং রনকে বলল, আদিয়াকে চাই, ওকে নিয়ে কোনো স্ক্যান্ডাল হলে আমি শেষ করে দেবো সব, ধ্বংস করে দেবো এতদিনে গড়া তোদের পাপের সাম্রাজ্য, কথাটা মনে রাখিস। বলে জোরে ধাক্কা দিয়ে সরিয়ে দিল রনকে। ছাড়া পেয়ে জোরে জোরে নিঃশ্বাস নিল রন। এই নতুন রূপের সাথে আজ পরিচিত হলো রন। কিং আগে কখনো এতটা ডেসপারেট হয়নি। কত নারীকে জোর করে এক রাতের জন্য বিছানায় নিয়েছে তার হিসাব কেউ জানে না। সেখানে এক বিবাহিত নারীর জন্য এতদিনের তৈরি রাজ্য ধ্বংস করে দিবে। রন আরও ভয় পেয়ে যায় সেদিন রাতে বৃষ্টির কারণে, যখন আদিয়া আর সৌরভ চা খাওয়ার জন্য গাড়ি থেকে নামছিল। তার ছবি রন লোকেরা তুলে রনকে দেয়। এতটা কাছাকাছি সৌরভ আর আদিয়ার ছবি দেখে গোপনে নিজের পরিচয় লুকিয়ে সাংবাদিকদের কাছে প্রচার করে দেয়। এ খবর কিং খানের কানে আসলে রনকে যে মেরে দিবে না তার কোনো গ্যারান্টি নেই। এখন নিজের কপালে আঘাত করা ছাড়া রনের আর কোনো উপায়ও নাই। নিজে তো যেচেই ভাতিজাকে দেশে আনলো, আজ তার ফল ভোগ করছে। রাত 1টার কাছাকাছি একটু আগে কুমিল্লা থেকে রওনা দিল চট্টগ্রামের উদ্দেশ্যে বাস। কুশি আর অভি মাঝখানে দুবার উঠেছে। বাস থামার পর কুমিল্লায় খাবার পেয়েছে আদিয়া। কুশি অভিকেও খাবার খাইয়ে দিয়েছে। বাস চলছে, সবাই ঘুমে কাত হয়ে আছে। শুধু ঘুম নেই দুটি মানবের। তবে একজনের চোখে ঘুম নেই ভয়ের সাথে চিন্তার, আরেকজনের চোখে ঘুম নেই নতুন কোনো মায়ের জড়িয়ে যাওয়ার। আদিয়ার চোখ বন্ধ হয়ে আসে। আগে কত রাত জেগেছিল, কিন্তু আজ যেন ঘুম আসবে বলে পণ করেছে। আদিয়া কুশিকে শক্ত করে জড়িয়ে ধরে তুলছে। সৌরভ আগেই তা খেয়াল করেছে, কিন্তু বলবে কিনা ভেবে পাচ্ছে না। সমস্যা হলে আমার কাঁধে মাথা রাখতে পারো। আদিয়া তাকালো, তবে আজ অন্যদিনের মতো না। তাই চুপচাপ মাথা কাঁধে রেখে ঘুমিয়ে পড়ল আদিয়া। তুমি যদি সে হও, আমি না, এই দুটো বাচ্চাকে যে হারাবে। আর তুমি যদি এখনো মতো নিষ্পাপ হও, তাহলে এই সৌরভ তোমাকে সব বিপদ থেকে রক্ষা করবে। আমার ভালোবাসা সত্যি, তবে তোমার পরিচয় জানা দরকার আমার।
এই পরিচয় জানতে তোমার সাথে সহজ হওয়াটা বেশি দরকার মিসেস আদিয়া। আমি এটাই চাই তুমি সে নাও যার জন্য আমাকে এই বাড়িতে বডিগার্ড হয়ে আসতে হয়েছে। সৌরভের কথাগুলো বাতাসের সাথে উড়ে গেল, কিন্তু আদিয়া শুনল না। একটা দীর্ঘ নিঃশ্বাস বলে দিচ্ছে সৌরভ আদিয়াকে সত্যি ভালোবাসে। একদিনের ডিউটি, অন্যদিকে ভালোবাসা। কি করে কি করবে বুঝতে পারছে না। গত দুদিন আগের নিউজে তোলপাড় হয়ে গেছে সব। উপর মহল থেকে বারবার কল কি করে সামলাবে সৌরভ জানে না। একটাই উত্তর দিয়েছে, সময় হলে জানতে পারবে সবাই। সৌরভ মন থেকে চায় আদিয়া স্বাভাবিক আর 5টা মেয়ের মতো বিজনেস ওম্যান হোক, কিন্তু কোথাও তো মাফিয়ার সাথে তার নাম জুড়ে গেল। এটা ভাবতে কেঁপে উঠে বুক। যদি সত্যি আদিয়া মাফিয়া হয় কিংবা মাফিয়ার সাথে উঠা বসা হয়, তাহলে আদিয়াকে আইনের হাতে এনে শাস্তির ব্যবস্থা করতে হবে। তখন ভালোবাসাকে কবর দেওয়া ছাড়া সৌরভের হাতে আর কোনো উপায় থাকবে না। কিন্তু এ দুটো নিষ্পাপ সন্তানের কি হবে? আর সবচেয়ে বড় কথা, এরা কার সন্তান? এদের বাবাকে? হাজারো প্রশ্নের জটলা বেঁধে আছে সৌরভের মাথায়, কিন্তু উত্তরের শেষ শব্দ আদিয়া। আদিয়া ছাড়া এ রহস্য কেউ ভেদ করতে পারবে না, সেটা সৌরভের জানা হয়ে গেছে। তবে আদিয়া যে সরাসরি উত্তর দিবে না তা সৌরভ ভালো করেই জানে। তাহলে কি করে রহস্যের সমাধান হবে? কি করে আদিয়াকে নির্দোষ প্রমাণ করে তার ভালোবাসে পবিত্র করবে? আজানের ধ্বনি কানে আসছে। আকাশ তখনও কালো হয়ে আছে। চারদিক থেকে সমুদ্রর আজানের ধ্বনি ভেসে আসছে। তবুও ঘুম নেই চোখে সৌরভের। সিআইডিতে জয়েন করার পর থেকে না ঘুমিয়ে রাতের পর রাত কাটানোর অভ্যেস যেন তার নিত্যকার জীবনের এক চিত্র। আদিয়া একটু আগে উঠেছে, বাহিরের দিকে দৃষ্টি তার। সে 3-4 ঘন্টা সৌরভের কাঁধে মাথা রেখে নিশ্চিন্ত ঘুমের দেশে পাড়ি জমালো। কে বলবে এই মেয়েটার মধ্যে মায়া দয়া নেই, নেই কোনো মেয়েলি স্বভাব। কিন্তু এক পর্যায়ে অন্ধকার জগতে ছিল যার উঠা বসা। সৌরভ এসব ভেবেই কুকড়িয়ে যাচ্ছে দিনের পর দিন। যতবার মনে হচ্ছে না ভুল হবে আদিয়া সে নয় যাকে তারা খুঁজছে। কিন্তু এই 2 মাসে যত প্রমাণ পেল, সৌরভ সব আদিয়ার বিপক্ষে। সকাল 7টা বাজে। নতুন রবির সে কি আজ তেজ এতটাই গরমে দুটো বাচ্চা লাল হয়ে গেছে। সৌরভ একটা সিএনজি ঠিক করে আদিয়া তার বাচ্চা দুটোকে নিয়ে চলল বাড়ির উদ্দেশ্যে। শহরের মধ্যে বাড়ি হলেও গ্রামের কাছাকাছি তারা থাকে। দুতলা বিল্ডিং বাড়িটার 4 পরিবার কি সুন্দর করে থাকে। সৌরভের বাবা বাড়িটা করছে। আদিয়া চারদিকে তাকালো। যতটা অসাধারণ ভেবেছে ঠিক ততটাও সাধারণ নয় সৌরভ। শহরে 2তলা বাড়ি থাকা মানে হাতে কিছু টাকা আছে। তবে তাহলে বডিগার্ড হলো কেন? আদিয়া সরাসরি দেখলো সৌরভের দিকে। কিছু হিসাব মিলিয়ে নিচ্ছে, তবে ধরতে পারছে না সৌরভ যা দেখার আদৌ কি সে তাই। ভাবনার মাঝে নিচতলার ডান পাশের দরজাটা খট করে খুলে গেল। আদিয়া তাকালো সেদিকে। সৌরভের দিক থেকে নজর সরিয়ে একজন 50 বছরের নারী, পরনে সাদা মাটার শাড়ি, বিলাসিতা কোনো রেশ নেই। তার পাশে দাঁড়িয়ে হ্যাংলা পাতলা অল্প বয়সী মেয়ে, হয়তো সৌরভের মা বোন তারা। সৌরভ বলেছিল মা বোন ছাড়া আর কেউ নেই। আদিয়া সালাম দিল। ফারজানা আক্তার সালামের জবাব দিল। সিনথিয়া আদিয়ার কোল থেকে খুশিকে হাত বাড়িয়ে নিল। খুশিও কি মিষ্টি করে হেসে কোলে ঝাঁপিয়ে পড়ল। আদিয়ারা ভেতরে গেল। বাহির থেকে যতটা সাধারণ মনে করেছে ততটাও সাধারণ তারা নয়। বেশ সুন্দর করে সাজানো গোছানো রয়েছে। দামি কম দামি মিলিয়ে সব গোছানো। সিনথিয়া অভি আর খুশিকে পেয়ে যেন আকাশের তারা পেল। কি সুন্দর আদর করছে। আর বাচ্চা দুটো কি সুন্দর করে মিশে গেল। ফারজানাও আদর করলো বেশ। আদিয়ার মনটা আজ অন্যরকম হয়ে গেল। তার বাচ্চাদের কেউ ভালোবাসতে পারে ভেবে খুশি হলো, তবে তা বাহিরে আর প্রকাশ পেল না। ওর নাম আদিয়া? জি। ওদের নাম কি? ওর নাম শ্রেয়াম চৌধুরী অভি, আর শ্রেয়া চৌধুরী খুশিও। বাহ, সুন্দর নাম। মা, হুম, তুমি কি রাগ করে আছো? তুমি বলো মা, রাগ করাটা কি অস্বাভাবিক না? আদিয়া তাকিয়ে রইল, বুঝলো না কি বলতে চেয়েছে। ফারজানা আবার বলল, এই যে ছেলে আমার না বলে বিয়ে করলো, এটা কি কষ্টের না? জি, আসলে পরিস্থিতি
বাদ দাও সেসব, তোমাদের সংসার সুন্দর হলে হলো, তবে নাতি নাতনি বিয়ে মাফ করে দিলাম। সৌরভ হাসলো, জানতো তার মা এমন রাগ করে থাকতেও পারবে না। ভাবি চলো ফ্রেশ হতে, এরপর খাবে। আদিয়া গেল, সিনথিয়া ওদেরকে সৌরভের রুমে নিয়ে গেল। সাজানো গোছানো ঘর। আদিয়া আগেও জেনেছে সৌরভ পরিপাটি থাকতে পছন্দ করে, এই 2 মাসে তাই দেখে আসছে। ভাবি তুমি ফ্রেশ হও, আমাকে বাবুদের কাপড় দাও, আমি ওদের চেঞ্জ করে দেই। কষ্ট করতে হবে না, আমি পারবো। কষ্ট কিসের? ফুপিমণি হব আর এটুকু করব না, তাহলে ফুপি হয়ে লাভ কি হলো বলো? সিনথিয়ার মুখটা ছোট হয়ে গেছে দেখে আদিয়া তার মানা করলো না। কিভাবে কি করতে হবে বলে দিল। সিনথিয়া খুব খুশি হলো, যত্ন করে কুশি আর অভিকে ফ্রেশ করলো। আদিয়া সেদিকে তাকিয়ে রইল কিছু সময়, তারপর চলে গেল ওয়াশরুমে। এক পাশে একসাথে নাস্তা করে অভি কুশিকে খাওয়াই দিল সিনথিয়া। আদিয়াকে বিশ্রাম নিতে বলেছে। ফারজানা বিকেলে নাকি আশপাশ থেকে কয়েকজন আসবে দেখতে। অভি কুশি সিনথিয়ার সাথে খেলছে। আদিয়া না চাইতেও অন্য কারো কাছে রেখে ঘুমাতে গেল। সৌরভ নাস্তা করে বের হয়েছে, কোথাও জানি যাবে, খুব দরকার। এ নিয়ে ফারজানা বেশ কয়টা কথাও শুনেছিল, আদিয়াও শুনলো। তবে মনে মনে হাসিও পেল। ফারজানা যেভাবে বকছে যেন তিনি তার 5 বছরের একটা বাচ্চাকে শাসন করছে, অথচ তার বাচ্চার বয়স 35 বছর। রেডি সব? জি স্যার। আমি আসছি সুইটহার্ট, খুব তাড়াতাড়ি তোমাকে আমার বুকের মাঝে নিয়ে আসবো, ওই সৌরভ কিচ্ছু করতে পারবে না। হাতে টিকিট নিয়ে হাসলো কিং খান। চাইলে হেলিকপ্টারেও যেতে পারে, কিন্তু কিংটা চায় না। সে শুধু সাবধানে আদিয়াকে নিয়ে আসতে চায়, কাউকে ভয় পায় না কিং। তবে আদিয়ার বিশ্বাস নেই কখন কি করবে ঠিক নেই। কালকের ঘটনায় আর রণ আসেনি কিংয়ের সাথে দেখা করতে, আসবে কি করে? হাতের কাছে পেলে তো কাঁচা চিবিয়ে খাবে, ভয়ে লুকিয়ে রইল বাসায়। দুপুরে খাওয়ার পর সিনথিয়া ছাদে নিয়ে গেল আদিয়াকে। সৌরভ তখনও আসেনি। ফারজানা কুশি আর অভিকে নিয়ে শুয়েছে। জানো ভাবি, ভাইয়ার সময় হয় না বাসায় থাকার। তুমি এমন ছেলেকে কি করে বিয়ে করলে বলো তো? আদিয়া সিনথিয়ার কথা বুঝলো না। মানে? এই যে সারাক্ষণ ভাইয়ার কাজ করে, সেখানে তোমাদের সময় দিতে পারে না, তাহলে বিয়ে ভালোবাসা হলো কি করে? সিনথিয়ার সহজ সরল প্রশ্নে আদিয়া কিছু বলল না। একটা কথা জিজ্ঞেস করি? করো। কুশি আর অভির বাবা কোথায়? নেই। মারা গেছে। সিনথিয়া, এই বিষয়টা বাদে কথা বলি। সিনথিয়া আর কথা বাড়ালো না। তাদের মাঝখানে দোলনা পাতানো রয়েছে, সেখানে দুজনে বসে দোল খাচ্ছিল। ওর ভাইয়া চট্টগ্রাম থেকে ঢাকায় গেল কেন সিনথিয়া? জানি না, তবে বলেছে কাজ ছিল তাই। কিসে পড়ো তুমি? আমি এবার অনার্স 2য় বর্ষ। বাসাটা তোমাদের? এখন এটা তোমারও ভাবি। বাবা করেছিল 2 তলা, খুব শখ করে, কিন্তু বেশি দিন থাকতে পারেনি। আল্লাহর ডাকে চলে গেল আমাদের ইতিম করে। বলতে বলতে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। আদিয়া তা দেখলো, তবে কিছু বলল না। এক নিঃশ্বাস ছাড়লো, খুব ভারী ছিল। আমার তো বাবা মা কেউ নেই। কত বছর কারো কাছে আবদার করি না, কত দিন হলো একটুও কাটতে পারি না। মনের কথা মনে রয়ে গেল আদিয়ার। জানো ভাবি, বাবা যখন মারা যায় তখন আমার বয়স 10 বছর আর ভাইয়ার তখন 18 বছর। সদ্য ভার্সিটিতে তখন ভাইয়া। আম্মু স্কুলের টিচার, বাবাও টিচার ছিল। এক দুপুরবেলা কয়েকজন আঙ্কেল নিয়ে আসে বাবার লাশ। সেদিন আমাদের জীবন উলট পালট হয়ে গেছে। এরপর ভাইয়া পড়াশোনার পাশাপাশি টিউশন করাতে, মায়ের চাকরি, বাবার পেনশন দিয়ে সংসার চালাতো। এখন আর আম্মু চাকরি করে না, ভাইয়া বেশ ভালো সামলাতে পারে। একদমে সব গড়গড় করে বলে নিঃশ্বাস ছাড়ল সিনথিয়া। আদিয়ার জানতে ইচ্ছে হলো সৌরভ আগে কি চাকরি করত, তবে প্রশ্ন করলো না। প্রশ্নটা খুব বেমানান লাগতো। বিকেলে সৌরভ এসেছে, পরনে সেই সকালের সাদা শার্ট, ঘামে শরীরের সাথে আটশাট বেঁধে গেছে। আদিয়া তখন ফারজানার সাথে বসে কথা বলছিল। কুশি আর অভি সিনথিয়ার সাথে খেলছে। কোথায় গেলি আর কি অবস্থা করলি বলতো? আমার কাজ ছিল, তেমন কিছু না, বাইরে যা গরম ওই আর কি। যা মা, ওর সাথে রুমে যাও। আদিয়া গেল, তবে খুব অস্বস্তি হচ্ছে। এর আগে এমন পরিস্থিতিতে পড়তে হয়নি। বেশ বুঝেছে এখানে যতদিন আছে ততদিনের সমস্যা হবে। সৌরভ আদিয়াকে রুমে দেখে ক্লান্ত মুখে হেসে বলে, আম্মু আসতে বলছে তাই না, একটু ম্যানেজ করে নাও। আর 2 দিন পরশু সন্ধ্যায় ট্রেনে করে সোজা ঢাকা।
কি দরকার এই অভিনয়ের? সত্যিটা বললেও পারতে। পারতাম, আবার পারতাম না। পরিবারের লোকদের কষ্ট পেতে দেখলে নিজেও কষ্ট পাবো, তুই বলি নাই। আদি আর কিছু বলল না, চুপ করে বসে রইল বিছানায়। সৌরভ গোসলে চলে গেল। হোটেল রুমে বসে চট্টগ্রামের সৌন্দর্য দেখছে কিং খান। রাত 8টায় চট্টগ্রামে এসেছে, সকাল 7টায় বাসে করে। তার বাসে কেন আসা কেউ বুঝল না। একটাই কথা ইচ্ছে হলো তাই। বারান্দায় বসে কফিতে চুমুক দিয়ে থু করে ফেলে দিল কিং। এইসব মানুষ কেমনে খায়? আমার তো রুচিও আসে না। এত বছর জিন টাকিলা খেয়ে অভ্যস্ত, সেখানে এমন বিদঘুটে কপি। থু। বলে আবারও থু ফেলল কিং। দেখো সুইটহার্ট, মানে দিয়ার জানপাক, শুধু তোমার জন্য এইসব খাবার আমার খেতে হচ্ছে, যা আমার কল্পনাও ছিল না। নামও জানি না আমি। মেয়েবাজ বলতো কেউ কেউ আমায়। আর আজ যে মাফিয়া, একটা মেয়ের জন্য ব্যবসা লাটে তুলে বাংলাদেশে পড়ে আছে। কি রূপ দেখালি আমায়! এ রূপের আগুনে ঝলসে যায় হৃদয় আমার। রাতটা যেন আরো বিষাদ মনে হলো আদিয়ার। বিকেল থেকে মনটা খারাপ লাগলো। আজ নিজেকে অসহায় মনে হচ্ছে। অনেকে এলো দেখতে কুশি আর অভির বাবাকে নিয়ে। যতটা আগ্রহ তাদের মধ্যে ছিল, তার কানা করিও নতুন বউ দেখতে আসার মধ্যে নেই। অথচ নতুন বউ দেখার আগ্রহ থাকাটা স্বাভাবিক ছিল। এই প্রথমবার মনে হলো সত্যি বাবা ছাড়া সন্তানদের পরিচয় অপূর্ণ থেকে যায়। দুহাতে গত 3 বছর যতটা আগলে রাখলো, সব যেন বৃথা। রুমটা ততটা বিশাল নয় যতটা বিলাসিতায় আদিয়া থাকে। মিডিয়াম একটা রুম, সেখানে আর কি ওই যে একটা খাট পাতানো আছে, পাশে একটা ওয়ার্ড্রপ, তার সাথে লাগিয়ে একটা টেবিল, দুটো চেয়ার, এক পাশে জানালা রয়েছে। এক রুমে থাকাটা খুব কষ্টকর মনে হলো আদিয়ার। 2 দিন ম্যানেজ করে নাও, ঢাকা গিয়ে আগের মতো সব হয়ে যাবে। বিছানায় শুতে পারো, নিচে শোয়ার দরকার নেই। সমস্যা নেই, আমি শুতে পারবো। রাত আর কতটুকু? মাঝখানে কুশি আর রবি ঘুমাবে, উপরে শুলে হয়। সৌরভ দেখে হাসলো। ভালো করে জানে আদিয়া শুধু দায়িত্ব পালন করছে, ভালোবেসে একসাথে রুমে থাকছে না। পরশু বিকেলে সব আবার আগের মতো হয়ে যাবে। উপর মহল থেকে বারবার কল আসছে, আর একটা প্রমাণ, সে ছবিটা হাতে পেলে হয়তো আদিয়ার মুক্ত আকাশে থাকা শেষ হয়ে যাবে। ভালোবাসা বলার আগে হারাতে হবে, এর চেয়ে বেশি কষ্ট এই দুটো বাচ্চার হবে। বাবা নেই, মাকে হারিয়ে তারা কি নিয়ে বাঁচবে? রাতে আর ঘুমালো না আদিয়া। সৌরভ, আদিয়ার ঘুম নেই, বারবার উড়ো কল আসছে বিকেল থেকে। প্রত্যেকবার একটাই কথা, আমি আসছি খুব তাড়াতাড়ি, দেখা হবে। একটাই ভয়, এ পর্যন্ত এসে যেন না যায়। তার জন্য কারো ক্ষতি হোক, সেটা আদিয়া চায় না। সকালটা আজ অন্যরকম। সূর্যের আলো সোজা জানালা ভেদ করে ঘরের ভেতরে আসলো। বিকেলে কুশিয়ার অভি ফারজানা আর সিনথিয়ার কাছ থেকে পেল। ফারজানা ওদের খেয়াল রাখবে বলেছে। আদিয়া ভরসা পেল যেন। সৌরভের সাথে হারিয়ে গেল একটু ঘুরতে, যদিও বা নিজ ইচ্ছায় যায়নি। সৌরভ আর আদিয়া সিআরবিতে ঘুরতে এসেছে, যা খুব নিরিবিলি জায়গা। একরাশ মুগ্ধতা বয়ে আনে বটগাছগুলোর। গাছের পাতাগুলোর দিকে তাকালে মনে হবে সুতোর মেলা বয়ে যাচ্ছে সেখানে। এতটা সুন্দর তা বলার ভাষা নেই কারোর সাধ্যে। আদিয়া এর আগে চট্টগ্রাম এসেছে, তবে সিআরবিতে প্রথম। বট গাছের সে সৌন্দর্য মুগ্ধ করেছে তাকে। সাধারণত সেন্ট্রাল রেলওয়ে বিল্ডিংয়ের জনসাধারণের প্রবেশ অনুমতি নেই। আদিয়ার জানার বাহিরে রয়ে গেল। অনেক জানার মাঝেও অজানা থেকে যায়, এটাও তার মধ্যে তেমন একটা। আগে কখনো এসেছিলে চট্টগ্রাম? ব্যবসার কাজে। এটা সিআরবি। শৈশবে কতটা সময় এখানে ফুটবল ক্রিকেট খেলেছি বলে বোঝাতে পারবো না। আমাদের বাসা থেকে তো বেশি দূরেও না। সুন্দর জায়গাটা। চলো সামনের দিকে যাই। হাঁটতে হাঁটতে কখন যে সে ঐতিহাসিক লাল বিল্ডিংয়ের কাছে গেল খবর নাই আদিয়ার। চারদিকে সৌন্দর্য তাকে বারবার মুগ্ধ করছে। তার মধ্যেও যে মমতা নেই, মেনে নেয়া মেয়েটাও আজ উপলব্ধি করে সেও নারীর কোমলতায় অধিকারিণী। সৌরভের কল আসায় সৌরভ সরে গেল দূরে। বিল্ডিংয়ের কাছে যাওয়ার অনুমতি সাধারণত ফোর্সের লোকেরা পায়, সে হিসেবে সৌরভ অনুমতি পেয়েছে। এত কিছু আদিয়ার অজানা রয়ে গেল। বিল্ডিংয়ের আশেপাশে হাঁটছে সৌরভ, কোথায় জানে না। অন্ধকার রুমে টেনে নিয়ে গেল আদিয়াকে। চোখে কাপড় বাঁধা আদিয়ার নিঃশ্বাসটুকু নেওয়ার সুযোগ ছাড়া আর কোনো শব্দ করারও উপায় নেই। মুখও বন্ধ, স্পষ্ট বুঝতে পারছে কোনো এক পুরুষালী শক্ত হাতের নিচে তার নরম হাত দুটো
হচ্ছে দেয়ালের সাথে শক্ত করে চেপে ধরে হিসিয়ে বলে কিং খান। কি ভাবছিস আমার থেকে পালিয়ে বাঁচবি? আমি কিং, আমি রাজা। আমি যখন তোকে চেয়েছি তখন আসলাম পাতাল, তখন আসমান পাতাল এক করে হলেও তোকে আমার চাই। আমার ভালোবাসায় কোনো কমতি থাকবে না। তুই শুধু একবার আমার হয়ে যা, প্রমিস করছি। জান পাখি, আমি সব ছেড়ে দেবো। আদিয়া শুনল চুপ করে। কোনো এক ধ্বংসকারীর পাগলামি, যার শত নারীর সঙ্গ চাই, সে এক নারীতে আসক্ত হওয়ার নিষ্ঠুর পাগলামি মুখ বাঁধা। তাই শব্দগুলোর মনের মধ্যে পিষিয়ে নিল আদিয়া। কিং আদিয়ার কানের কাছে গিয়ে শব্দ করে চুমু খেলো, তারপর আবারও বলল, সব ধ্বংস করে দেবো শুধু তোকে না পেলে। মনে রাখিস কথাটা, এটা এক মাফিয়ার প্রতিজ্ঞা। বলে আবারও আদিয়ার সারা মুখে ভালোবাসার চিহ্ন ছড়িয়ে দিল। আদিয়া যেন প্রাণহীন জীবন্ত মূর্তি, শুধু নিঃশ্বাসটুকু কাছে, অন্য কোনো শক্তি তার নেই। কিং খান পাগলামির মাঝে হাতের বাঁধন আগলা হয়ে গেল। আদিয়া বুঝতে পেরে সর্বশক্তিতে ধাক্কা দিল কিংকে। হঠাৎ আক্রমণে প্রতিরক্ষা করতে পারল না কিং, একটু দূরে সরে গেল, তবে পড়তে গিয়েও পড়ল না। আদিয়া দ্রুত মুখ আর চোখের কাপড় এক টানে খুলে ফেলল। রক্তবর্ণ চোখে কিংয়ের দিকে তাকিয়ে বলে, সব ছেড়েছি, অভ্যাস পাল্টে নিয়েছি, কিন্তু ভুলে যাইনি কোনো কিছু। ঘুমন্ত বাঘিনীকে জাগানোর আয়োজন করিস না কেকে। এর ফল ততটাও ভালো হবে না যতটা তুই ভাবছিস। তোকে লন্ডন ছেড়ে দিয়েছি, সেখানে ফিরে যা। বাংলার মাটি তোর না, আর না এই আদিয়া তোর। এই শ্রেয়াংশী চৌধুরী আদিয়া এখন অন্য কারো বিবাহিত স্ত্রী। আদিয়ার কথা শুনে কিং হেসে দিল। ভয়ঙ্কর ছিল সে হাসি। অন্য কোনো মেয়ে হলে হয়তো প্রেমে পড়ে যেত, নয়তো ভয়ে কুকড়িয়ে যেত, কিন্তু আদিয়ার মাঝে তেমন কিছু দেখা যায়নি। বাঘ তো বাঘিনীকেই চাইবে, কোনো বিড়ালকে নয়। আমি ছাড়া তোর পাশে অন্য কোনো পুরুষকে মানায় না জান পাখি। আমার ভালোবাসা আজও তোর শরীর থেকে তীব্র ঘ্রাণ ছড়ায়, ভুলে গেলি? ঘৃণা, হ্যাঁ, ঘৃণা ছাড়া কোনোদিন কোনো কিছু অনুভব করিনি আমি তোর প্রতি। তুই নারী লোভী সে পশু, যাকে নারীর শরীর না দিলে পাগলের মতো করিস। তুই কাউকে ভালোবাসিস, এটা বিশ্বাস করব আমি? তোর পরে আজ পর্যন্ত আমি কোনো নারীর শরীরই ছুঁয়ে দেখিনি, বিশ্বাস কর। আমি তোর মাঝে আমার সব পাপ ধুয়ে শেষ করলাম। পাপ ধুইলেও তুই পাপী। এত নারীকে তুই যন্ত্রণার আগুনে ফেলে দিলি যে তোর পাপের সাম্রাজ্য শেষ হওয়ার নয়। শোন আমার কথা। আমায় বারবার ডেকে ভুল করছিস। ভুলে যাস না, আমিও একসময় পুরো লন্ডন শহরে তাসের রাজ্য গড়ে তুলেছি। আমার কথার অন্যথা হলে রেহাই ছিল না। আমি সেই মেয়ে মাফিয়া কুইন। আমি সে যাকে হন্যে হয়ে পুলিশ খুঁজছে আজও। চল, এদেশ থেকে আমরা সাধারণ জীবনযাপন করব। মতো কোনো নারী লোভী পুরুষের হাত ধরবে না এই আদিয়া। এত বছরেও ধরেনি, যখন কোনোদিনও ধরবে না। আদিয়া চলে যেতে নিলে কিং আবারও হাত ধরে নেয়। আদিয়া ঝামটি মেরে হাত ছড়িয়ে দিয়ে বলে, এটাই শেষবার। পরের বার আমার আশেপাশে আসার চেষ্টা করলে খুন করে ফেলবো। ভুলে যাস না, অস্ত্র ফেলেছি, চালানো ভুলিনি এখনো। কিং দেখলো এখন সে তেজ রয়েছে, আজও সে অহংকার। কিং হেসে বলে, আই লাইক ইট। তোমার তেজে, তোমার প্রেমে আমায় পড়তে বাধ্য করলে। আমি তোমাকে আমার ভালোবাসার আগুনে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করব। আদিয়া ওরফে মাফিয়া কুইন। একবার লোভে ছুঁয়েছি, এবার ভালোবেসে ছুঁইব, প্রমিস। আদিয়া দ্রুত বের হয়ে এলো। এতটাই রেগে বের হলো, কখন যে সৌরভের সাথে ধাক্কা খেলো বুঝতেও পারেনি। কোথায় গেছো তুমি? এই তো এইদিকে। আচ্ছা চলো বাসায় যাই। রাতে খাওয়ার পর সিনথিয়ার আবদার, আজ খুশি আর অভি তার সাথে ঘুমাবে। খেলার সাথী পেয়ে খুশি আর অভি বেশ মিশে গেছে সিনথিয়ার সাথে। আদিয়া রাজি হয়নি, কিন্তু কিছু করার নেই। সন্তানদের কেউ ভালোবাসলে তাকে কষ্ট দিতে কোনো মা পারে? তাই সিনথিয়ার আবদার রাখলো আদিয়া। হোটেলের রুমে বসে একটার পর একটা সিগারেট টানছে কিং। অনেক দিন হলো মদ ছুঁয়ে দেখে না। আদিয়া তাকে ছেড়ে সৌরভকে মেনে নিয়েছে, মানতে রাজি নয় কিং। কল আসলো কিংয়ের মোবাইলে। হ্যালো, কে? আমি জুবের রিজওয়ান, আদিয়ার কাজিন হয়, যদিও বা তা মিথ্যা। জানি, আমায় কেন কল দিলে? শুনলাম বললে ভুল হবে। দেখলাম সেদিন মিটিংয়ে আদিয়ার কোমর চেপে ধরা, আদিয়ার কাছাকাছি আসার চেষ্টা করা। এসব বলার জন্য ফোন দিলে রাখুন। আদিয়া বিবাহিত জেনেও তাকে চান কেন? খবর বেশি রাখা হয়ে গেল না? রাখতে হয়। আপনার চাচা রনু যেভাবে খবর ছড়িয়ে দিল দুনিয়ার সামনে, তাতে আপনার উপর নজরদারি রাখতে হয় মিস্টার কিং খান। কি? আপনি জানেন না বুঝি?
এটা আমার চাচার কাজ। আমি নিষেধ করার পরে ও কাজ করতে যখন পেরেছে, তখন তার জীবন নিয়ে নিবে এই কিং। রিল্যাক্স, আরও রয়েছে, শুনবেন না? কি? শুনলাম কুশি আর অভি আপনার সন্তান। কিং খান অবাক হলো যে কথাটা আদিয়া এত বছর লুকিয়ে রাখলো তার জুবাইর জানলো কি করে। ইসরাত পর্যন্ত তা জানে না, সেখানে জুবাইর ভাবাচ্ছে কিংকে। আপনাকে কে বলেছে? কেউ না, আবার কেউ। কে বলেছে? বিনিময়ে কি পাবো আমি? যা চান। 50 কোটি। ওকে ডান। আগে টাকা। ওয়েট। কিং তার অন্য ফোন থেকে ব্যাংকে কল দিয়ে 50 কোটির একটা লেনদেন করলো। যদিও বা লেনদেন কিছু হয়নি, কিং এর ব্যাংকে ইদানিং এত টাকাও নেই। গত কয়েক বছর আদিয়ার পেছনে পড়ে থাকতে থাকতে কোনো ইনকাম ঠিক করে হয়নি কিং এর। ডিএনএ? মানে? আপনার চাচা রনো ডিএনএ চেক করে আজ তার রিপোর্ট পেলাম। বলতে ওনাকে ডক্টর চেম্বারে দেখলাম, আড়ি পেতে শোনা আর কি। কিং খান কল কেটে দিল, হাতে থাকা মোবাইল সজোরে আসার দিল। তুমি বেশি বার বেড়ে গেছো তুমি রন খান। তোমার আর আমার শরীরে একই রক্ত। তোমার চেয়েও আরো কাছের মানুষকে খুন করেছে এই 2 হাত। তুমি তো সেই হিসাবে কিছুই না। আবারও রক্তাক্ত করতে হবে পরিবারের কাউকে খুন করে। এটাই যখন ইচ্ছে, আমি আসছি পূরণ করব তোমার শেষ ইচ্ছে। বেশি জানটা তোমার উচিত হয়নি রন খান। আজ 2 দিন হলো আদিয়ারা ঢাকা ফিরেছে। সেদিন ফারজানের 2 নাতি নাতনিকে জড়িয়ে কান্না করলো। সিনথিয়া ও কম যায়নি। আদিয়ার ভারী নিঃশ্বাস বের হলো। এতদিনে কেউ তার সন্তানদের আপন করে বুকে আগলিয়ে নিল। তবে চাইলেও সব হয় না। কিং অনেক বেড়েছে, তাকে কিছু একটা করা উচিত। বাবা মার খুনিকেও বের করা উচিত, নইলে এই নরম আদিয়ার পেছনে অন্ধকার জগতের রাজত্ব করার আদিয়ার সৃষ্টির কোনো মানে হয় না। যদি কখনো ফিরে আসতে পারে সুস্থ জীবনে, তবে চট্টগ্রামে ফিরে আসবে সব টাকা সম্পদ দান করে। এই মায়ের নিজেকে তখন জড়িয়ে নিবে। কোনোদিন কি ফিরবে আদিয়া? তার ভাবনাগুলো আদৌ বাস্তবে রূপ নিবে, নাকি কিংকে শেষ করতে গিয়ে নিজেও শেষ হবে? আর সিআইডি অফিসাররা তো আদিয়ার পেছনে পড়ে আছে, সেটা কি আদিয়া জানে? সৌরভের পরিচয় কি স্পষ্ট? 2 দিন হলো জুবাইয়ের খোঁজ নেই। রিয়া নিজের কাজ নিয়ে ব্যস্ত, এসব ক্যাচালের মধ্যে যায় না সে। তার মতে কি দরকার, ভালো থাকার জন্য যতটুকু লাগবে সব পেয়েছি, শুধু শুধু নিজের পায়ে কোড়াল মারার খুব বেশি প্রয়োজন কি আছে? কিন্তু ইসরাত তা শুনলে হয়? ইদানিং ভাই ভাবির সান্নিধ্যে পড়ে যেন আরো বেশি বেশি লোভী মানুষে পরিণত হয়েছে। ইসরাত যে লোভী তা আদিয়াও জানতো, তবে তাকে বিপদে সাহায্য করায় তার সব পাপ মুছে গেছে। আদিয়ার ডিকশনারিতে রহিম আর সেলিমের এক কথা সারাক্ষণ কানের কাছে বাজিয়ে যায়। আদিয়াকে আর তার সন্তানদের দেখার বদলে কিছু সম্পত্তি নিজের নামে লিখে নাও। ইসরাত আদিয়ার বিয়ের পর যে ঘাবড়ে গেল, সৌরভকে প্রথম থেকে তার বরাবর অপছন্দের তালিকায় রয়েছে। সেখানে মালিকের স্বামী হয়েছে ধরতে গেলে সেও এখন মালিক হয়। কতদিন ধরে রিয়াকে বলছে যে 2টো রেস্টুরেন্টের দায়িত্বে আছো তা লিখে নাও। রিয়ার এক উত্তর অসম্ভব। মেয়ের এমন জবাবে মুখ কালো হলো ইসরাতের। বাপের মতো সৎ আর অন্যের গোলামি না করলে যেন বাঁচে না, বিড়বিড় করে বলে চলে যায় ইসরাত। মায়ের এমন লোভীপনা কোন কালে রিয়ার বাবার পছন্দ ছিল না, আজ রিয়ারও নেই। আদিয়া শোনো। জি বলুন। জুবাইরকে পাওয়া যাচ্ছে না। জানি। তোমার উচিত না পুলিশকে জানানো? সবখানে পুলিশ আছে বললে হয়? মানে? এই মেয়ে এত হেয়ালি করো কেন? আমার পোলারে পাওয়া যায় না আর এই মেয়ের কোনো চিন্তা নেই, এই জন্য বুঝি বুবু তুমি দুধ কলা দিয়ে কালসাপ পুষলে? শেষটুকু রহিমা ইসরাতকে উদ্দেশ্য করে বলল, সাথে তো বিলাপের কান্না আছে, যাকে কুমিরের কান্না বলে। আপনার ছেলে কোনো দুধের বাচ্চা না, আর সে কোথায় আপনি বলুন, আমি কি করে বলবো? আর একটা ভুল ইনফরমেশন ঠিক করে দিই, আমায় কেউ পুষেনি মিসেস রেজওয়ান, আমিই বরং সবাইকে পুষছি। কালসাপ হয়ে বের হলে এর পরিণতি খুব ভয়ঙ্কর হবে। রহিমা শুনলে হয়তো সে কথা, কিন্তু সে কি সোনার মেয়ে? কেঁদে যাচ্ছে আর আদিয়ার দোষ দিচ্ছে। ইসরাত আদিয়ার দিকে তাকালো, চোখ মুখ অস্বাভাবিক লাগছে। সেলিম এখানে নীরব দর্শকের ভূমিকা পালন করছে, তার বলার কিছু নেই। একদিন সম্পত্তি, অন্যদিকে ছেলে, সবখানে ভুল চাল চালা হয়েছে। কি করে যে গুটি সাজাবে?
গ্রামের মেম্বার তো আর এমনি এমনি হয়নি, মাথা আছে তবে কুবুদ্ধি দিয়ে ভরপুর। রক্ত। পুরো ফ্লোর জুড়ে রক্তের বন্যা বয়ে যাচ্ছে। সিতারা খান দাঁড়িয়ে আছে সামনে বসা মানুষের দিকে তাকিয়ে। আজ বড্ড অচেনা লাগছে। কিংয়ের হাতে ছুরি, সে ছুরি থেকে 1 ফোঁটা 2 ফোঁটা করে রক্ত এখনো ঝরছে। চোখ মুখ লাল হয়ে আছে। সিতারা ভয়ে জড়সড় হয়ে গেছে। নিঃসন্তান মা সিতারা খান, বড় যা মারা গেছে শুনে কতবার কল করেছে লন্ডনের সে পরিচিত নাম্বারে, বারবার 1 মিনতি। ভাইজান, কিংকে আমায় দেন, আমি মানুষ করব, আমার ছায়ায় ভালো থাকবে, যত্ন নিব। কিন্তু কিংয়ের বাবা রানা খান রাজি হয়নি। উনি প্রত্যেকবার ফিরিয়ে দিলেন সিতারার খালি কোলকে। রণ এসবের ভেতর আসেনি। সে জানে চাইলেও ভাই তার ছেলেকে দিবে না। ভাবির মৃত্যুও স্বাভাবিক ছিল না। এত বছর পর যখন কিং দেশে আসলো, প্রথম দিন বাড়িতে আসে রন খানের হাত ধরে। সেদিন সিতারার ঈদের চেয়ে কম আনন্দ ছিল না। ঈদ লাগলো সেদিন। কিন্তু নিজের স্বামীর লাশ পড়ে আছে, তাও ভাতিজার হাতে মৃত্যু, এসব সহ্য হলো না সিতারার। জ্ঞান হারিয়ে ফ্লোরে পড়ে গেল। কিং সব দেখলো, রক্ত দেখে চমকালো, লাশ দেখে কেঁপে ওঠা, আর তাকে এমনভাবে বসে থাকতে দেখে ভয়। কিন্তু আজও মায়া হলো না কিংয়ের। মায়া কি সেটা আদৌ কি জানে কিং? জানলে হয়তো মায়ের মতো চাচিকে জড়িয়ে ধরে বিচার দিত চাচার নামে। বলতো কেন এমন জঘন্য কাজ করলো কিং। চাচা সব গোপন কথা ফাঁস করে দিত। বস কি করবো এদের? চাচিকে রুমে দিয়ে আয়, আর এই বেঈমানকে কুকুরের খবর বানিয়ে দে। বস, উনি আপনার চাচা ছিলেন। তোর থেকে শুনবো আমি কি করব না করব। বলে চেপে ধরল গলার সামনে দাঁড়ানো ছেলেটাকে। সরি বস, মাফ করুন। ছেড়ে দিল কিং। চলে গেল রুমে। এখন কেমন আছো চাচি? ভয়ে সরে গেল সিতারা। জানো চাচি, তোমার স্বামী ভালো না, আমিও ভালো না। অবাক হলো সিতারা। কিসব বলছে কিং? তবে আজ গলাটা অন্যরকম লাগলো। সে 7 বছর বয়সে মা হারালাম, একা নিশ্চুপ বড় যন্ত্রণা পেলাম। সব দিকে আমিও শূন্য ছিলাম। তাই বলে নিজের চাচাকে খুন করবে? ভয়ে তুতলিয়ে কথা বলছে সিতারা। কিং হাসলো। আজও লোকে তাকে ভয় পায়। সে কিং, সবাই ভয় পায়। না চাচি, চাচাকে মেরেছি তার পাপের জন্য। কি পাপ? তুমি জানো চাচা আমার অনুমতি না নিয়ে আদিয়ার বিয়ের কথা ফেস মিডিয়াকে বলেছে। এর জন্য মারলি? শোনো চাচি, আমার কথার অবাধ্য হলে তার একটাই শাস্তি, মৃত্যু। তুই খুনি। চিল্লাও তুমি, আমি একা নয়, এ রানা খানও খুনি। কেউ সাধু পুরুষ না, রানা খান আর রণ খান মিলিয়ে আমার মাকে খুন করেছে। তোমার মা হওয়ায় মিথ্যা সাপোর্ট বানিয়েছে। তোদের পাপের রাজ্য কত নারীর বলিদান হয়েছে তুমি জানো? সিতারা ছলছল চোখে তাকিয়ে রইল। কিংয়ে প্রথমবার কারো চোখের পানি যত্নে মুছে দিল। কাঁদিও না চাচি, তুমি কাঁদলে সব সত্য মিথ্যা হবে না। তুমি মা হতে পারতে চাচি, কিন্তু এই পরি দরবেশে বলেছে তুমি মেয়ে সন্তানের মা হবে, বংশের প্রদীপ আনতে পারবে না। তাই তোমার মাতৃত্ব নিয়ে মিথ্যা জাল রিপোর্ট তৈরি করে তোমাকে নিঃসন্তান করে রেখেছে। তারা ছেলে চায়, মেয়ে না। নিজের ঘরের মেয়েকে আর নিলামে তুলতে পারে না চাচি। আমার জীবনটা নষ্ট হয়ে গেছে। টিভি লন্ডনের কুখ্যাত মাফিয়া কেকের নাম শুনে গালি দাও, অভিশাপ দাও। আমি সেই কেকে ওরফে কিং খান। আজ যেন অবাকের দিন। গত 25 বছর সংসার জীবনে এ নতুন কোন সত্য সামনে এলো, তার শক যেন নিতে পারছে না সিতারা। এরপর এতগুলো ঘটনা নিতে না পেরে জ্ঞান হারালো সিতারা আবারও। কিং খান দেখে বের হয়ে গেল। ডাক্তার এসে চেক করে খাওয়ার কথা বলে গেল দুটো ছেলেকে। এখন যেতে হবে সে আস্তানায়, ঠিক যেখানে একজনকে আত্মরা করে চেয়ারের সাথে বেঁধে রেখে আসছে। সারি সারি করে গাড়ি ছুটে যাচ্ছে। অধৈর্য হয়ে যে গাড়ি চালানো হচ্ছে তা 5 বছরের বাচ্চাও বলতে পারবে মিনিট কয়েক পর অ্যাক্সিডেন্ট হবে। এটাকে কেউ প্রেস বলবে না। অনন্ত নিয়মের বালাই নেই তাতে। এতটাই স্পিডে গাড়ি চলছে, সিগন্যাল পর্যন্ত দেখার তোয়াক্কা করছে না ভেতরে বসা মানুষটি। কে বাঁচবে কে মরবে তার চিন্তা নেই, যেন প্রাণ হাতে নিয়ে দৌড়াচ্ছে। থামলেই সব শেষ হয়ে যাবে। বারবার কল আসছে, এই নিয়ে 3 বার বেজে কেটে গেল। কিন্তু কিং তো রিসিভ করা দূরের কথা, সেদিকে চোখ তুলেও তাকালো না।
নিজের মতো যতটা পারে স্পিড বাড়িয়ে দিল। তখন চাচিকে অজ্ঞান অবস্থায় শুয়ে রেখে কোথায় গেল কেউ জানে না, কিন্তু বিকেলে কোথায় যাচ্ছে এভাবে তাও জানে না। শুধু এটুকু জানে যেতে হবে। গাড়ি থামলো বলতে হয় না, লাগ ভালো, নয়তো কেউ এমন করে গাড়ি চালিয়ে বেঁচে থাকতে পারে কল্পনার বাইরে। কথায় আছে না, আল্লাহ যাকে চায় তাকে কেউ ঠেকাতে পারে না। তাই হলো আল্লাহর হায়াত কিং কে বাঁচিয়ে রাখতে চায়, তাই তো বেঁচে আছে। দ্রুত পায়ে পুরো এক কোম্পানির বদ্ধ তালা খুলে ঢুকলো কিং খান। চারদিকে মাকড়সার বাসা বেঁধে রেখেছে, দেখে মনে হচ্ছে কয়েক বছরে কেউ আসেনি এখানে। আদৌ কি কেউ থাকতে পারে বলেও মনে হয় না। তাহলে কেন এলো কিং এমন পরিত্যক্ত কোম্পানিতে? সাইনবোর্ডের নামটাও অস্পষ্ট, তবুও দুটো অক্ষর খুব কষ্টে বোঝা গেল। ইয়ার পরের অক্ষরগুলো আর বোঝা গেল না। সাইনবোর্ডের দিকে তাচ্ছিল তাকিয়ে বিড়বিড় করে বলল, আমি এখানে পা রাখতে চাই না, তবু আসতে হলো। কি আর করার, পাপের রাজ্য তো এখান থেকেই শুরু। কিংয়ের পায়ের শব্দে চারদিকে বজ্রপাতের ন্যায় মনে হলো। জনমানব শূন্য একটা 3 তলা অফিসে কেউ নেই। গত 23 বছর ধরে বন্ধ হয়ে আছে এই ভবনটি। আশেপাশে তেমন কোনো জনবসতিও নেই। হাইওয়ে থেকে একটু ভিতরে, হাইওয়ের চারদিকে শুনশান। তবে 1 কিলোমিটার দূরে কয়েকটা ঘর বাড়ি থাকলেও এদিকে কেউ আসে না এমন নয়, আসার নিষেধ সবার। দোতলার এক রুমের দরজা খট করে খুলতে বিস্মিত হয়ে গেল কিং। চেয়ার বসে আছে আদিয়া, পায়ের উপর পা তুলে কফির মগে চুমুক দিচ্ছে। এমন আরামে বসে আছে যেন তার কোনো কাজ নেই, আপাতত এখানে বসে কফি খাওয়া ছাড়া। পেছনে দুজন দাঁড়িয়ে আছে জড়সড় হয়ে, এগুলো কিং খানের লোক, যারা এখানে মাঝে মধ্যে আসে কিং এর আদেশে। তবে কিং 23 বছর কেন এ প্রথমবার এ অফিসে এসেছে, তার আগে কোনো দিনও আসা হয়নি। তার থেকে একটু দূরে চেয়ারে হাত বাঁধা অবস্থায় পড়ে আছে। জুবাইর খুব বেশি মায়ের না হলেও কমও হয়নি, আধমোড়া করে রাখছে ছেলে দুটো। কিংকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে আদিয়া হেসে বলল, পাপের রাজত্বের রাজা এইভাবে দাঁড়িয়ে আছো যে, চমকে গেলে নাকি ভয়? কিং বেশ বুঝলো আদিয়া ওকে পিঞ্চ মেরে কথা বলছে। সামনে এগিয়ে আসলো, পাশে থাকা চেয়ারে বসে জুবাইয়ের দিকে তাকিয়ে বলল, নিতে আসলে ভুল করবে আদিয়া, কাল সব পুষেছ তুমি। আদিয়া এরকম 2-4টা বাঁচা মরা নিয়ে ভাবে না। আর ওকে যে তাকে নিতে আদিয়া স্বয়ং এখানে আসবো? জুবাইর সব শুনছে, চোখ দুটো নিভু নিভু, তবে পুরোপুরি খুলে কিছু বলার মতো শক্তি তার নেই। তাহলে কি নির্মম মৃত্যু দেখাতে আসলে? ও তোমার কেউ না, আমারও না। তাহলে ওর মৃত্যু কি করে নির্মম মৃত্যু হবে মিস্টার কিং খান? মনে যে নিজের চাচাকে মারতে পারে সে তো সব পারে, এটার চেয়ে নির্মম মৃত্যু আর কার হতে পারে বলুন? খবর পেয়ে যাও দেখি। যেভাবে আপনি পেতে চান। তাহলে কেন আসলে এমন পরিত্যক্ত ভবনে? এটা আমারও ভবন মিস্টার। জানি, আমি তো আর দাবি করছি না, তাহলে নিয়ে যাও। বেআইনি কাজ তো করছেন, অবশ্যই ওটা তো করেন সব সময়। কিং খানের চল শক্ত হয়ে আসলো, বারবার আদিয়া তাকে পুরনো ক্ষত তুলে আঘাত করছে। শুনলাম আপনার মাকেও নাকি আপনার বাপে খুন করেছে। চমকালো এবার সত্যি সত্যি কিং এর কথা। কিং ছাড়া কেউ জানে না। আরেকজন জানত রন, সে তো কাল রাতে মারা গেছে। বাকি রইল চাচিমা, তিনি বলছেন কিন্তু অসম্ভব, এখন তিনি অজ্ঞান হয়ে পড়ে আছেন। কিং এর ভাবনায় পড়তে দেখে হেসে দিল আদিয়া। চারদিকে হাসির শব্দ তীব্র মনে হলো, একসাথে 4-5 জন হাসছে। ভুলে যেও না, আমিও এক সময় তোমার মতো রাইফেল পিস্তল নিয়ে হাঁটতাম। কত মানুষ খুন করেছি সেই হিসাব চাইও না, তাহলে গুণে শেষ হবে না। কথা শেষ হলে যেতে পারো, তোমার সাথে হিসাব মিলাতে এর আগেও সুখ বাচ্চাকে দেখি। বলে চেয়ারে জোরে লাথি মারতেই জুবাইর চেয়ার সহ পড়ে গেল এক পাশে। দুটো ছেলে তাড়াতাড়ি তুলে কিংয়ের সামনে আনলো। কান দিয়ে রক্ত পড়তে লাগলো। টেবিলের ডয়ের থেকে ছুরি বের করে যে না ঢোকাতে যাবে, সাথে সাথে গুলির আওয়াজ ছাড়া কিছু শোনা গেল না। রুমে শুধু এতটুকু দেখা গেল রক্তের বন্যা। পরপর 3টে গুলি ছোড়ার শব্দ হলো। গরম খবর, আজকে তাজা খবর। সকাল 7টা, তখন ঢাকা শহরের চারদিকে ব্যস্ততায় একটা খবর শোনা যাচ্ছে। টিভির সামনে বসে আছে ইশরাত, জিয়া, সেলিম আর রহিম। কুশিয়া রবি ঘুমাচ্ছে।
কাল রাতে আদিয়াও ফিরে আসলো না, আর না আসলো সৌরভ, তাতে অবশ্যই কারো কিছু যায় আসে না। সিআইডি অফিসার সৌরভ শেখ ভোর রাতে অ্যারেস্ট করলেন সাকসেস বিজনেস ওমেন শ্রেয়ংসী চৌধুরী আদিয়াকে। গোপন সূত্রে জানা যায় আদিয়া সৌরভের স্ত্রী। স্বামী হয়ে স্ত্রীর হাতে হাতকড়া কি করে পরালেন, কেন মারলেন আরেক বিজনেসম্যান অ্যান্ড তারই নতুন প্রজেক্টের পার্টনার কিং খানকে? তাহলে কি প্রজেক্টের কাজ করার সময় কোনো নতুন ঝামেলা হয়েছে নাকি অন্য কিছু? আর এতদিন কেন বা সিআইডি অফিসার সৌরভ নিজের পরিচয় লুকিয়ে বডিগার্ড হয়েছিলেন? সাংবাদিকদের একের পর এক কথায় চৌধুরী নিবাসের ড্রয়িং রুমে বসা 4 জন মানুষ চমকালো। বেশি চমকালো এটা ভেবে সৌরভ একজন সিআইডি অফিসার। তাহলে পরিচয় গোপন করলো কেন? যতদূর টেলিভিশনে বলল আজ কোর্ট না জিজ্ঞাসা করা বাদ করা হবে আদিয়াকে। স্বয়ং সৌরভ নিজে সে জিজ্ঞাসাবাদের দায়িত্বে রয়েছে। অন্ধকার রুমে বসে আছে আদিয়া। মাথার উপর নিয়ন বাতির আলো ছাড়া এই রুমে এক কোণে একটা গ্লাস আর জগ রয়েছে, মাঝখানে পাতানো দুটো চপওয়্যার আর টেবিল। আর কিছু আবিষ্কার করতে পারল না, এর চেয়ে বেশি কিছু থাকার কথাও না। সৌরভ আর আদিয়া মুখোমুখি। তখন কিংকে খুন করার পর আদিয়া সৌরভ সহ বাকি অফিসারদের উপস্থিত দেখে চমকালেও চমকায়নি সৌরভের পরিচয় জেনে। চট্টগ্রাম যাওয়ার পর সৌরভের পরিচয় স্পষ্ট হয়েছে আদিয়ার কাছে, বিশেষ করে সেদিন বিকেলে সিআরবিতে যাওয়ার পর, যেখানে ওই বিল্ডিংয়ে সাধারণ মানুষ ঢুকতে পারে না। সৌরভ তাহলে সাধারণ কেউ না। নিজের সন্দেহ কতটুকু সত্য যাচাই করতে প্রথমবার কারো পার্সোনাল আলমারিতে হাত দেয় আদিয়া। তখনই জানতে পারে সৌরভ সিআইডি অফিসার, কিন্তু গোপনে কেন তাকে সাহায্য করছে নাকি ধরার পায়তারা করছে সেটাই ভাবালো আদিয়াকে। আদিয়ার সামনে তখন 4টা মৃত্যুদেহ পড়ে আছে, একটা কিং আর একটা জুবাইর, যার শরীরে মায়ের দাগ ছাড়া ছুরির আঘাত আর ছুরির হাতলো ধরে আছে কিং তখনও। বাকি দুটোর বুকে গুলি, হয়তো সাথে সাথে মারা গেছে। কিংয়ের আশেপাশে অতিরিক্ত রক্ত, কিন্তু কেন মারলো জানা নেই। ভোর রাতে অ্যারেস্ট করে নিয়ে আসলো আদিয়াকে। এখন 11টা বাজে, রোদের তাপ দ্বিগুণ বেড়েছে। গ্লাসে পানি এগিয়ে দিল আদিয়ার দিকে। আদিয়া তাকালো, আগের মতো চোখ দুটো শান্ত সৌরভের। প্রথম শপিং মলে দেখা হয় তখন চঞ্চল শান্ত দুষ্ট মিশ্রণ ছিল, এরপর যখন প্রেম নিবেদন করে তখন হাসি আর মজা ছিল, কিন্তু বডিগার্ড হওয়ার পর সেসবের কিছু ছিল না। তবে চট্টগ্রামে বেশ কাছে আসলেও কখনো অধিকার ফলাতে আসেনি। আজ একজন তুখোর অফিসারের মতো লাগছে। পানি খেলো। মিসেস আদিয়া, আপনি আমার পরিত্যক্ত ভবনে কেন গেলেন আর খুন কেন করলেন? আপনার মনে হচ্ছে না এভাবে চুপ থেকে লাভ নেই? শুরুটা কোথায় থেকে করব বলুন তো? মাফিয়া কুইন হওয়ার কাহিনী থেকে বলুন। তবে আমরা আপনাকে এই মুহূর্তে খুনের জন্য অ্যারেস্ট করেছে। আজকে দুপুরে সে ছবিটা এসে গেলে আমরাও শিওর হব আপনি সে মাফিয়া কুইন। আদিয়া হেসে দিল। তাকে ধরার জন্য এত আয়োজন করা হলো, অথচ সে জানতোই না। কি বোকার মতো পুলিশকে সঙ্গী বানালো। হেঁটে চলেছে মেয়েটা, বয়সের কত হবে? এই তো 7 কি 8। স্বার্থপর দুনিয়ায় সকলের স্বার্থের পিছু এত ছুটে যায় যে আপন বলতে কেউ রইল না। পরনের ড্রেসটাও ময়লা, লন্ডনের মতো এত একটা শহরে কে মরল কে বাঁচল দেখার সময় কি কারোর আছে? এদের অর্থ আছে, মন নেই। জিহ্বা দিয়ে বারবার ঠোঁট ভিজিয়ে পানি তৃষ্ণা মেটাচ্ছেন মেয়েটা। কি আজব, তবুও কেউ তাকাচ্ছেও না। হাতে ছোট্ট ব্যাগ, অন্য হাতে সাদা কাগজ। কি লেখা আছে জানে না সে। জায়গাটি এয়ারপোর্টের কাছাকাছি এক দোকানের সামনে গিয়ে কাগজটা দেখালো মেয়েটা। লোকটা নিল, পড়ল, তারপর ইশারা দিয়ে দেখিয়ে দিল এগিয়ে যেতে। আবার চলতে শুরু করলো। সে এয়ারপোর্ট থেকে লোকদের দেখিয়ে দেখিয়ে এ পর্যন্ত আসলেও কোনো কথা বলেনি মেয়েটা। আদৌ কি কথা বলতে জানে নাকি আল্লাহ সে শক্তি তাকে দেয়নি? গলির ভিতর যেতেই বাঙালির চেহারায় লোকদের দেখা মিলল। পৃথিবীর যে কোনো প্রান্তে বাঙালিদের চেনা যায়, তাদের রং চেহারায় যে বাঙালির ছাপ ফুটে ওঠে। কয়জনকে দেখালো কাগজ, আবার এগিয়ে গেল। এক মধ্যবয়সী নারীর সামনে গিয়ে দাঁড়িয়ে কাগজ দিতে সে আশ্চর্য হয়ে বলে উঠল, আসমান কাকু আছে? উত্তর আসলো না, চুপ করে তাকিয়ে আছে। হাঁক ছেড়ে রাখলো নারীটি। একটু বাদে একজন লোক আসলো, কাছে আসতে জড়িয়ে ধরলো মেয়েটি। অবাক হলো,
স্ত্রী নীলা। বিদেশে আপন কেউ নেই, দেশেও কেউ নেই। তাহলে এই মেয়েকে অনেক ভাবনার মাঝে স্বামী তার অচেনা মেয়েটির সারা মুখে চুমুতে ভরে দিল। অবাক যেন সাত আসমান ছুঁয়ে গেল। নীলা ও কে জানো? নীলা শুধু মাথা নাড়ালো, যার অর্থ সে জানে না। ও চৌধুরী সাহেবের মেয়ে শ্রেয়াংশী চৌধুরী আদিয়া। নীলা অবাক হলো, এত বড় লোক বাড়ির মেয়ে, তবে তার এমন দুর্দশা কেন? স্ত্রীর মনোভাব বুঝে আসমান আবারও বলল, চৌধুরী সাহেব আর ভাবি সাহেবাকে কারা জানি খুন করেছে। বুক পর্যন্ত কেঁপে উঠল। নীলার যে মানুষটা তাদের বিপদে হাত বাড়িয়ে দিল সে খুন হলো। কেঁদে দিল এক পর্যায়ে আদিয়াকে জড়িয়ে ধরে। আদিয়ার চোখে পানি। সৌরভ চুপ করে তাকিয়ে আছে। 7 বছরে বাবা মার খুন হয়ে নতুন দেশে যাওয়ার 4টি হানি কথা না। কেটে যায় 1 মাস, স্বাভাবিক হয়। আমি একদিন বায়না করি ট্রেনিং নিব। আসমান কাকু রাজি হলো না। অনেক বলার পর উনি রাজি হলো। আমাকে একটা মার্শাল আর্ট স্কুলে ভর্তি করিয়ে দিল। পড়াশোনার পাশাপাশি নিজেকে রক্ষা করাও শিখতে শুরু করেছি আমি। চলছে দিনকাল এভাবে। শেষ হলো 9 বছর। তখন আমি 16 বছরের যুবতী, সদ্য যৌবনে পা দিলাম। সৌরভ যেন কল্পনায় আদিয়ার অতীত আঁকছে। বাবা মার খুনিদের হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে আদিয়া। ততদিনে লন্ডনের সে কুখ্যাত মাফিয়া কুইন নামে পরিচিত লাভ করেছে। কেউ কখনো তাকে দেখেনি। অপরাধ জগতে পা দিয়েও অপরাধীর দমন করার নেশা যেন তাকে ছাড়িয়ে নিয়ে গেল দূর দূরান্তে। তবু বাবা মার খুনির হদিশ মিলল না। এদিকে খুনিকে খুঁজে না পেয়ে পাগল প্রায়, অন্যদিকে নতুন কেউ তার রাজত্ব ধ্বংস করতে উঠে পড়ে লাগলো। অচেনা কোনো শত্রু জন্ম হওয়ায় সে যেন দিশেহারা হয়ে গেছে পুরোপুরি। তখন বয়স 25 বছর হয়ে গেল। এই জগতে পা দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে, নিজের রাজ্য গড়তে 7টা বছর কেটে গেল প্রায়। দিনকে দিন তার প্রায় মেয়েদের তুলে নিয়ে চলে যায় কাউর। লাশ পাওয়া যায়, নয়তো সতীত্ব হারিয়ে হসপিটালের সামনে পড়ে আছে। আদিয়া নিজের লোকদের বাঁচাতে ভুলে যায় বাবা মার খুনিকে খুঁজতে। তার বাবা মার খুনিও এদেশে পালিয়ে এসেছে, তবুও যেন ধরতে গিয়েও ধরতে পারল না। এই যেন ঘরে সূচ খোঁজার মতো। কয়টা খুন করলে এই পর্যন্ত? জানা নেই, তবে 9 বছরে 100 খুন করেছি। কিং খানকে কেন মারলে? আদিয়া চুপ হয়ে গেছে। শব্দ যেন আর নেই। গলা দিয়ে কথা বেরই হচ্ছে না। সব শব্দ হারিয়ে গেল। সে তো তোমার কোনো ক্ষতি করেনি, তাহলে কেন মারলে তাকে? কেকের নাম শুনেছ কোনোদিন? শুনেছি। মাফিয়াদের রাজা সে। কিং খানি সে। তোমাদের তাহলে যোগাযোগ আগে ছিল? তাহলে না চেনা ভান করতে কেন? চিনতাম না, আজ থেকে 4 বছর আগে চিনেছি। মারলে কেন? তোমাদের সন্তানদের কি হবে ভাবনি একবারও? কখনো মনে হয়নি কুশি আর রভির আসল পরিচয় জানতে? সৌরভ চমকালো। তবে কি আদিয়ার সন্তান নয় ওরা? কিন্তু অন্যের সন্তানকে নিজের সন্তান বলবে বা কেন? না, তবে কিংখানি কুশি আর রভির জন্মদাতা বাবা। সৌরভ চমকালো। এত বড় সত্যি সে জানতো না। তবে কি আদিয়ার স্বামী কিং খান? সৌরভের বলার আগেই আদিয়া ফের বলে উঠল, আমাদের বিয়ে হয়নি। ওই অমানুষটা ছিল নারী লোভী। তার পাপের ফসল এই কুশি রভি হলেও ওরা পবিত্র। মিস্টার সিআইডি অফিসার সৌরভ শেখ, আমার কিছু হলেও ওদেরকে দেখে রাখবেন, অবহেলা করবেন না। এটুকু সাহায্য করুন। সৌরভ বের হয়ে গেল। আর শুনতে চায় না। আদিয়া সেদিকে তাকিয়ে তাচ্ছিল, হেসে দিল। রেস্টুরেন্টে বসে কফি খাচ্ছে আদিয়া। কারোর জন্য হয়তো অপেক্ষা করছে। বারবার ঘড়িতে সময় দেখলো, কিন্তু সে আসলো না। কফি প্রায় শেষ। আদিয়ার মনে হলো তার মাথা ঘুরছে। সাধারণত আদিয়া দিনের বেলায় নর্মাল লাইফ লিড করলেও অন্ধকারের সাথে সাথে তার অন্ধকার জগৎ ঝলে ওঠে। চোখ খুলে রাখা দায় হচ্ছে, কষ্ট হচ্ছে। শেষবার ঘড়িতে যখন সময় দেখলো তখন বিকেল 4:22 বাজে। কত সেকেন্ড জানা নেই। নিজের এক অন্ধকার রুমে আবিষ্কার করলো। এতটাই অন্ধকার যে সে কিছুটা বোঝা না গেলেও মাথার নিচে বালিশ আর গায়ে কিছু আছে আন্দাজ করতে পারলো। নড়তে গিয়েও নড়তে পারলো না। সারা শরীর ব্যথায় কুকড়িয়ে গেল। মনে হচ্ছে কেউ তাকে খুব অত্যাচার করেছে। মাথা ঝিম ধরে আছে, উড়ার শক্তিটুকুও নেই। মনে করার চেষ্টা করলো কোথায় আছে। এতটুকু মনে হচ্ছে কফি খাচ্ছে। রেস্টুরেন্টে নতুন শত্রুর সাথে দেখা হওয়ার কথা। চট করেই কেঁপে উঠল আদিয়া। তবে কি সে কেকের ফাঁদে পড়েছে? শরীরে ব্যথা মানে বাকিদের মতো তাকে ভাবতে চোখ বেয়ে পানি পড়ল। যতই সে মাফিয়া হোক, যতই শক্ত মনের হোক, এমন পরিস্থিতিতে কাঁদবে না?
এটা ভাবা ভুল। শত হলেও নারীর সে কোমলতা রয়েছে, হয়তো চাপা পড়ে যায় কোনো অবহেলায় কিংবা অভিমানে। দরজা খোলার শব্দ, কেউ এলো, ছায়া দেখা গেল, আবার বন্ধ হাঁটার শব্দ ছাড়া কিছুই পেল না কানে। কাছে আসতেই ষষ্ঠ ইন্দ্রিয় সজাগ হলো, খুব কাছে কেউ আছে, বৃষ্টির নজরে দেখছে। গন্ধ নাকে এলো মদের। হঠাৎ শরীরের চাদর সরিয়ে ফেললো আদিয়া। অনুভব করলো তার হাত পা বাঁধা। হঠাৎ বাঁধলো কি করে? একটু নড়তে বুঝলো হয়তো রিমোট নিয়ন্ত্রণ কোনো যন্ত্র দিয়ে বেঁধেছে। শরীরে এক টুকরো কাপড় নেই। কাঁদতে ইচ্ছে হলো, কিন্তু চোখের পানিও বেইমানি করলো, এক ফোঁটাও বের হয়নি। নিজের উপর কোনো ভারী শরীরের অস্তিত্ব অনুভব হলো, খুবলে খাচ্ছে, তাকে চিৎকার করে সাহায্য চাচ্ছে। আদিয়ার আওয়াজ দেয়ালের সাথে বাড়ি খেয়ে আদিয়ার কাছে ফিরছে। আদিয়া জানে কেউ সাহায্য করবে না, নিজের ছড়ানোর চেষ্টা করেও লাভ নাই। হাত পা সব বাঁধা। অন্যদিকে পুরুষালী শক্তি যে এখন নারীর শরীর পেয়ে খ্যাপা সারের মতো হয়ে আছে। ছেড়ে উঠে দাঁড়ালো, খ্যাক খ্যাক করে বলে উঠল, তোকে 7 দিন বিছানায় রাখবো, যদিও বা আমি এক বেলার বেশি কাউকে ছুঁয়ে দেখি না। এর কেকের রুচি এত খারাপ না যে একজনকে এতবার খাবো। তুই বলেছিলি আমায় 7 দিনের মধ্যে রাজ্য ছাড়া করবি। আমি তোকে 7 দিন পর এ লন্ডন শহর ছাড়া করবো, মনে রাখিস। গায়ে চাদর তুলে দিয়ে চলে গেল। আদিয়ার হাত পা খুলে গেল, কিন্তু এখন তার প্রয়োজন আর নেই, যা হওয়ার হয়ে গেছে। এভাবে 1 দিন 2 দিন করে 7 দিন গেল। পানি ছাড়া অন্য কিছু আদিয়াকে খেতে দেয়নি। শরীরের শক্তি নেই এক ফোঁটা। তারপর অজ্ঞান ছিল কতদিন জানে না। আপনাকে কাল কোর্টে তোলা হবে। আদিয়া কনস্টেবলের দিকে তাকিয়ে রইল। কিছু বলার নেই, এটাই হওয়ার ছিল। তবে সৌরভ যদি কুশিয়ার অভিকে না দেখে, বাচ্চা দুটোর কি হবে? সম্পদ তো শুধু তারও ছিল, কিন্তু অভাবে বড় হলো। দিন কেটে 7 দিন হলো। 1 মাস অবধি দুনিয়ায় খবর নেই আদিয়ার কাছে। হসপিটালের বেডে শুয়ে শুধু তাকিয়েই থাকতো। ইসরাত আর রিয়া বসে আছে কিছু বলে, কিন্তু এতটা ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে কিছুই তার ব্রেনে ধরতে সক্ষম হলো না। তারা যেন কাজ করা ছেড়ে দিল। এদের সাথে বছর 2 আগে পরিচয় হয়েছে, সেটাও ম্যানেজার মারা যাওয়ার আগে। কারণে কোনো অবস্থায় পেল, কিভাবে বাংলাদেশে আসলো অজানা, আজও সেসব অজানা। তবে সেদিন খুন না করে উপায় ছিল না কুশিয়ার অভিকে। দুনিয়ার সামনে অবৈধ সন্তান বলে জানিয়ে দেওয়ার যে হুমকি কিং খান দিল, তা মোটেও ফেলে দেওয়ার মতো না। কিং পারে না এমন কিছু নেই। ছোটকাল থেকে অন্ধকার জগতের মাঝে রয়েছে, শৈশব কৈশোর যৌবন তো সব তো এই পাপের মাঝে আছে। তাহলে সে মানুষটা কি করে শুদ্ধ হয়? সেদিন গাড়ির সামনে মিসেস রন খান চলে আসে। সেখান থেকে জানতে পারল রন খানও খুন হয়েছে ভাতিজার হাতে। খুনের কারণ শুনে অবাক কিং খানের মাকেও তার বাবা চাচা খুন করল, কিন্তু কেন তা অজানা রইল না। মিসেস রন খান যেখানে এত বছর সংসারে স্বামীর অপকর্ম সম্পর্কে অজ্ঞাত, সেখানে মিসেস রানা খান ও হয়তো একদিন জেনে যায়, তাই অকালে প্রাণ হারায়। কিং খান মারা যাওয়ার আগে একটা সাদা ডায়েরি আহিয়াকে দিল। কি লেখা আছে জানে না আদিয়া। ডায়েরিটা পুলিশ হেফাজতে পড়ে দেখার ইচ্ছে তখন না হলেও এখন হচ্ছে খুব। জানতে ইচ্ছে হলো কি লেখা আছে তাতে। রহিমা আর সেলিম এতক্ষণে জেনে গেছে তাদের একমাত্র সন্তান জুবাইর রেজওয়ান আর নেই, কিং খানের হাতেই মারা গেছে। ইসরাত চুপ করে বসে আছে, কাঁদছে সেও। তবে এই কান্নায় কোনো মায়া নেই, হারানো দুঃখও নেই, আছে শুধু আফসোস। রহিমা খবর পাওয়ার পর থেকে এই সব পর্যন্ত 6 বার জ্ঞান হারালো। স্যালাইন চলছে ছোটখাটো একটা হসপিটালে, হয়ে গেল চৌধুরী নিবাসে। রিয়া কুশিয়ার অভিকে পাশে বসিয়ে রাখলো। সে কি করবে? বাচ্চা দুটোর কি হবে? সৌরভ তো ওদের বাবা না, তাহলে এরা কার কাছে থাকবে? মা তো ওদের রাখবে না। ইসরাত কোনো কালে এই দুটো বাচ্চাকে ভালোবেসেছিল বলে মনে পড়ে না। লোভে পড়ে এতদিন সহ্য করলেও এখন আর সহ্য করবে না। এদের ভাগ্য কি আছে এ ভেবে বুকটা ধুকপুক ধুকপুক করে উঠল। সেলিম রেজওয়ানের মুখ দিয়ে শব্দ নেই। একটু পর কয়েকটা গাড়ি ঢুকলো চৌধুরী নিবাসে। সে সকাল থেকে সাংবাদিকরা গেটের সামনে হট্টগোল বেঁধে রেখেছে। এখন নতুন করে পুলিশ সিআইডি অফিসারদের আসা মোটেও ভালো লাগলো না ইসরাতের। অ্যাম্বুলেন্সও ছিল সেখানে। লাশ নামিয়ে সেলিমের সামনে রাখলো।
ছেলের লাশ বুঝতে পেরে চিৎকার দিয়ে উঠল এক অসহায় পিতা। কথা তো ছিল বাবার লাশ কাঁধে নিবে ছেলে হিসেবে, ছেলে সেখানে ছেলের লাশ বাবার কাঁধে, এ কি মেনে নেওয়া যায়? বাপরে, তুই ফিরে আয়, এই টাকা পয়সা চাই না। কেন যে শহরে পাঠালাম তোকে? ও জোবাইয়ের আব্বা, আপনি কিছু কন, পোলা আমার রাগ করে আসে যে। কেঁদে ভাসছে রহিমা, বাম হাত থেকে রক্ত ঝরছে। ছেলের লাশ এসেছে শুনে দৌড়ে আসতে কখন যে স্যালাইন খুলে গেল টেরও পায়নি। কারো সেদিকে খেয়াল পর্যন্ত নেই। ইস্টার চুপ করে আছে, সৌরভও ছিল সেখানে সিআইডি পোশাকে। সাধারণত সিআইডিতে তেমন নির্দিষ্ট কোনো পোশাক নেই, সাদা শার্ট, কালো প্যান্ট, উপরে সিআইডি ব্যাজ লাগানো কোট পরা ছিল। মিস্টার সেলিম রেজওয়ান, কিছু ফর্মালিটি ছিল যদি করে দেন। সেলিম তাকালো একজন লোকের হাতে কয়েকটা কাগজ, হয়তো পরিবারের লাশ বুঝে পেয়েছে, তার জন্য স্বাক্ষর লাগবে। হাত বাড়াতে গিয়েও কেঁদে দিল। ইস্টাদ উঠে দাঁড়ালো, ভাইয়ের পাশে গিয়ে কাগজ নিতে গেলে সেলিম বোনের হাত ধরে আটকিয়ে বলে, বোনরে তোর কাছে পাঠালাম, কিন্তু ছেলে আমার খুন হলো, কোনদিন বললিও না। এসব তোর না, তুই শুধু দেখাশোনা করিস, শেষ কাজটুকু আমায় করতে দে। বলে কাগজে সিগনেচার করলো সেলিম। সৌরভ বাদে তার সাথে আসা বাকিরা সবাই চলে গেল। আপনি নিশ্চয়ই কুশি আর অভিকে গ্রহণ করবেন না? রিয়ার কথায় সৌরভ বাচ্চা দুটোর দিকে তাকিয়ে হাত বাড়াতে ঝাঁপিয়ে পড়ল দুটো। সৌরভ হেসে বলল, আজ থেকে ওরা আমার সন্তান, খুশি শেখ আর অভিষেক। বাকি যা ফর্মালিটি আছে ওসব আমি করে নেব। ওদের মা অপরাধী, ওরা নয়। কিন্তু এদের বাবা তুমি নও। ইসরাতের কথায় তাচ্ছিল হেসে আবারও বলল, আদিয়াতের সম্পত্তির 40% আপনাদের মা মেয়ের নামে করে দিয়েছে। এত বছর সম্পদের সম্পর্কে মর্যাদা দেওয়ায় আশা করে এতে চলবে আপনাদের। ইসরাত অবাক হলো, আদিয়া তাদের কিছু দিতে পারে কোনোদিনও ভাবেনি। যে মেয়ে কোনোদিন মা বলে ডাকেও নি, অথচ সারা বিশ্বের সামনে মায়ের পরিচয় ছিল তিনি। আজ খারাপ লাগছে। সৌরভ ওদের চট্টগ্রাম নিয়ে যাবে, এখানের কাজ শেষ। কাল আদিয়া কোর্টে তোলা হলে নিশ্চিত শাস্তি হবে, তবে চেষ্টা করবে আদিয়ার ফাঁসি যেন না হয়। যতদিন শাস্তি পাবে চট্টগ্রাম জেলখানায় যেন রাখা হয়। অনন্ত সপ্তাহে একদিন তো দেখা মিলবে। সৌরভ বের হয়ে গেল, রিয়া কেঁদে দিল। ইসরাতেরও খারাপ লাগছে, আজ তার তবুও শূন্য মনে হলো। সেলিম তার রহিমা জুবাইয়ের লাশ নিয়ে গ্রামে চলে গেল। পুরো ফাঁকা বাড়িতে গায়েবী আওয়াজে আসছে বারবার। এবার খুশি তো তুই ইসরাত? এতদিন রাজ্য চেয়েছিলি, এখন সব তোর, কেউ বাধা দিবে না। এ বাড়ির গিন আজ থেকে তুই। আদিয়া তোর নামে লিখে দিল, খুশি আর অভিও নেই। সহ্য হলো না ইসরাতের, কান চেপে রেখে বিড়বিড়িয়ে বলল, থামো তোমরা, আমি চাই না এসব কিছু। শূন্যতা আমায় দিও না, আমি পূর্ণতা চাই, আগের মতো আমার সব চাই। রিয়া মায়ের কষ্ট বুঝেও কাছে গেল না। কি করে যাবে? তার মা কি কম ছিল? কম তো করেনি। সম্পত্তির লোভে বাবার সাথে কত ঝগড়া করত। একদিন বাবা সহ্য করতে না পেরে স্ট্রোক করলো। দ্রুত হসপিটালে নেওয়া গেলেও বাঁচানো যায়নি। মৃত্যুর ঠিক 5 মিনিট আগে মাকে বলে গেল, কিন্তু মায়ের তখন ছিল না কোনো আক্ষেপ। হয়তো ভাবতে পারেনি এই দিন আজ আসবে আর বাবার বলা শেষ কথাও ভুলে যাবে। কাঁদুক, আজ একটু বুঝুক। যারা এতদিন তাকে পরিবার দিল তারা কেউ আজ আর নেই। কলিং বেল বেজে যাচ্ছে। এদিকে ফারজানা না পারছে কাজ রেখে আসতে, আর না পারছে কাউকে ডাকতে। শুকনো মরিচের ঝাঁঝে কাশি থামছে না। সিনথিয়া গান শুনছে কানে হেডফোন দিয়ে। সকাল থেকে কম তো মন খারাপ হলো না, তবে মন খারাপ করে লাভ কি হবে? বেশি খারাপ লাগছে খুশি আর অভির কথা ভেবে। কি হবে বাচ্চা দুটোর? রক্তের না হলেও আপন তো মনে করলো ওদের। মন খারাপ থাকলে সিনথিয়া গান শুনে। গানটা অফ হলো, আবারও কলিং বেল বেজে উঠল। দৌড়ে গেল দরজা খুলতে। অবাক হলো যেন। কোলে খুশি আর অভিকে নিয়ে দাঁড়িয়ে আছে সৌরভ, কিন্তু অভি তাকিয়ে আছে। এত রাতে ভাইয়া এসেছে এটাই মাথায় আসতে এতটাই দেরি করলো যে দরজার সামনে থেকে সবার কথা ভুলে গেল। বোনের এমন হাঁ করে থাকা দেখে সৌরভ মৃদু রেগে বলল, সামনে থেকে। চমকে সরে গেল সিনথিয়া। ততক্ষণে ফারজানাও ড্রয়িং রুমে এলো। এই অসময়ে ছেলেকে দেখে বেশ অবাক হলো। মায়ের মনোভাব বুঝতে পারছে না সৌরভ। মনের মাঝে হাজারো চিন্তা নিয়ে বলল, মা ওদের
আয় বাবা এদিকে দে। এ সিনথিয়া কোল থেকে নে ওদের। সিনথিয়া গিয়ে খুশিকে নিল। মাকে শান্ত দেখে স্বস্তির নিঃশ্বাস পুরোপুরি ছাড়তে পারল না সৌরভ। তোমরা তো খবর দেখলে, যা হওয়ার হয়ে গেছে। ওদের কার ভরসা রেখে আসতাম, তাই আমার ওরা আমার নাতি নাতনি আমার কাছে আসবে, তার জন্য এত কুইকুয়েট দিতে হবে কেন? মা সব জেনেও ওদের তুমি এত বকবক করিস না তো, যা ওদের আমার রুমে শুয়ে দিয়ে আয়, ফ্রেশ হয়ে খেতে দেব না। খাবার খেয়ে সৌরভ বের হয়ে গেল। সকালে আদিয়াকে কোর্টে তোলা হবে। যেহেতু সৌরভ এই মামলার ইনচার্জ ছিল, তাই তাকে অবশ্যই কোর্টে উপস্থিত থাকতে হবে। খুশি আর অভিকে নিরাপদ আশ্রয় নেওয়া বেশি প্রয়োজন, বেশি দরকার। এজন্য এক প্রহরের ছুটি নিয়ে চট্টগ্রামে আসলো সৌরভ। রায় হলো আদিয়ার যাবজ্জীবন কারাদণ্ড হলো। আদিয়া জানতো এমন কিছু হবে, তাই এ রায়ের উপর একটা শব্দ করলো না। আর না তার পক্ষে উকিল ছিল কেউ। সৌরভও জোগাড় করতে পারেনি। কি করে পারবে? সে নিজেই তদন্ত করলো। এই মামলা তাহলে কি করে উকিলদের সাহায্য করবে? পুলিশ নিয়ে যাচ্ছে আদিয়াকে গাড়িতে, এখনো ওঠেনি। সৌরভ ডাক দিল আদিয়া বলে। আদিয়া থেমে গেল, পিছনে ফিরল। আমার সন্তানদের দেখে রেখো সৌরভ, তুমি ছাড়া ওদের কেউ নেই। ওরা আমারও সন্তান আদিয়া। সৌরভ শেখের সন্তান খুশি শেখ আর অভিষেক। নিজের বংশের নামের উপাধি দেয়া দেখে খুশি হলো আদিয়া, তবে প্রকাশ করল না। আমি অপেক্ষা করব তোমার জন্য। এ জীবনে যে নারীকে ভালোবেসেছি সে সত্যিই তুমি ছিলে। বিয়েটা ভুল করে হলে ভালোবাসাটা এক দেখায় হলো। অনেক চেয়েছি গত 6 মাসে তুমি সে নাও যাকে আমরা খুঁজছি, কিন্তু নিয়তি আমার সাথে ছিল না, তাই তুমিই সে যাকে আমরা খুঁজছি। ওদের আমি আগলে রাখবো, তোমরা শূন্যতে পূর্ণ করতে ফিরে আসবে। ভালোবাসার পবিত্রতা আজও তোমায় ছুঁতে পারেনি। আমার সত্যিকারের ভালোবাসা আমি তোমাকে পবিত্র করব, একদিন দেখে নিও। আদিয়া তাকিয়েছিল সৌরভের দিকে। আজ যেন স্পষ্ট চোখ দুটো বুঝতে পারছে। সৌরভের ভালোবাসার খাঁটি বুঝতে পেরে চোখ যেন ঝলসে ভীষণ। পানি লুকাতে ঘুরে দাঁড়ালো আদিয়া। 2 কদম হেঁটে গাড়িতে উঠে বসলো। ততক্ষণে এক ফোঁটা পানি মাটিতে পড়ল। সৌরভ দাঁড়িয়েছিল। আদিয়ার গাড়ি কোর্ট চত্বর থেকে বের হয়ে যাচ্ছে। হঠাৎ বৃষ্টি পড়তে শুরু করলো। ভিজছে সৌরভ। আশেপাশে সবাই ছুটে যাচ্ছে বৃষ্টি থেকে বাঁচতে। আদিয়া সৌরভের দিকে এখন তাকিয়ে আছে, তারপর হেসে বিড়বিড়িয়ে বলল, কখনো যদি মুক্ত আকাশে আবারও উড়তে পারি, তবে শ্রেয়াংশী চৌধুরী আদিয়া মিস্টার সৌরভ শেখের বুকের মাঝে ঘুড়ি বানিয়ে উড়বে সেখানে। আপনার মতো পুরুষ যে নারী পেয়েছে সে ভাগ্যবতী, অথচ আমি পেয়েও ছুঁতে পারিনি। আজও কতটা অভাগী আমি ভাবুন একবার। এই সৌরভ মৃত্যুর আগ পর্যন্ত এক আদিয়াতে বেঁচে থাকবে, অন্য কোনো নারী তাকে পাবে না। আমি অপেক্ষা করব, ভালোবাসার সংসার না হোক, অন্তত মৃত্যুর আগ মুহূর্তে বসে 1 কাপ চা তো খেতে পারি।